স্বাগত প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। বিশ্ব রাজনীতিতে চর্চার বিষয় এখন মার্কিন নিষেধাজ্ঞা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্যাংশন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। হরহামেশাই মার্কিন নিষেধাজ্ঞার খড়গ পড়ছে ইরান, উত্তর কোরিয়ার ওপর। অস্ত্র, প্রযুক্তি ও আর্থিক খাতে এসব নিষেধাজ্ঞা দেয় মার্কিন প্রশাসন। মানবাধিকার লঙ্ঘন, গুম, হত্যাসহ নানা অভিযোগে এ পর্যন্ত 20টিরও বেশি দেশ শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধের। I'm going to begin to impose sanctions in response far beyond the steps we and our allies and partners implemented in 2014. রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ঘোষণা করছে মার্কিন প্রেসিডেন্ট। এর দৃশ্য গেল বছরের ইউক্রেনে রুশ আগ্রাসনের পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ গেল এক বছরে পরিণত হয়েছে অনেকটাই নিয়মিত ঘটনায়। বিশ্ব রাজনীতিতে দীর্ঘ সময় ধরে আলোচনার বিষয় মার্কিন নিষেধাজ্ঞা। মূলত মার্কিন নিষেধাজ্ঞার চল শুরু হয় 1925 সাল থেকে। 1998 সাল থেকে এখন পর্যন্ত 20টিরও বেশি দেশে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মূলত 4 ধরনের কড়াকড়ি আরোপ করে থাকে যুক্তরাষ্ট্র। সেগুলো হলো অস্ত্র, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, অর্থনৈতিক সহায়তার উপর সীমাবদ্ধতা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা। মার্কিন প্রশাসনের 11টি সংস্থা বা দফতরের পক্ষ থেকে দেয়া হয় এসব নিষেধাজ্ঞা। পররাষ্ট্র, অর্থ, জ্বালানি, প্রতিরক্ষা সহ মার্কিন নীতি নির্ধারণী বেশিরভাগ সংস্থা এবং দফতরে রয়েছে নিষেধাজ্ঞা দেওয়ার এখতিয়ার। আইন অনুযায়ী সকল মার্কিন নাগরিক এসব দফতরের নিষেধাজ্ঞা মানতে বাধ্য। মূলত মানবাধিকার লঙ্ঘন, গুম, হত্যা, মাদক, অর্থ পাচার, গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট, ব্যক্তি স্বাধীনতা হরণ সহ বিভিন্ন কারণে এসব কড়াকড়ি আরোপ করে থাকে যুক্তরাষ্ট্র। ব্যক্তি, প্রতিষ্ঠান এবং দেশ, এই 3 প্রক্রিয়া দেয়া হয় কড়াকড়ি। আর এসব নিষেধাজ্ঞার প্রভাবও বহুমুখী। কড়াকড়ির কারণে নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সব সম্পদ জব্দ করা হয়, বন্ধ করে দেওয়া হয় বাণিজ্য। কানাডা, ব্রিটেন, জার্মানির মতো মার্কিন মিত্ররাও অনুসরণ করে ওই নিষেধাজ্ঞা। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র যেসব নিষেধাজ্ঞা দিয়েছে তার মধ্যে আলোচিত হলো ইরান, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা এবং কিউবার উপর কড়াকড়ি। এই 5 দেশে রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ণ করতে পারে এমন যে কোনো ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। তার প্রত্যাশা, মার্কিন দূতাবাস কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ভিয়েনা কনভেনশনের বিধিমালা অনুসরণ করবে বাংলাদেশ সরকার। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাম্প্রতিক কথাবার্তায় ভিসা নীতি আরও কঠোর করার ইঙ্গিত দিয়েছেন। মিলেছে নিষেধাজ্ঞার আভাসও। সেই প্রশ্নই বৃহস্পতিবারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। জিজ্ঞেস করা হয় গণমাধ্যমের উপর কোনো খড়গ পড়বে কিনা, যার উত্তরে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ণ করতে পারে এমন যে কোনো ব্যক্তির উপর আসতে পারে মার্কিন নিষেধাজ্ঞা। এই মুহূর্তে গণমাধ্যমের উপর নির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করতে চাচ্ছি না। আইন প্রয়োগকারী সদস্য, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধীদের উপর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত হয়েছে। তবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করতে পারে এমন কোনো ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। যথোপযুক্ত সময়ে সেটি প্রয়োগ করা হবে। মার্কিন দূতাবাস এবং কর্মকর্তাদের নিয়ে পিটার হাসের প্রকাশ করা উদ্বেগের প্রসঙ্গও সামনে আসে। এ সময় বাংলাদেশকে ভিয়েনা কনভেনশন মেনে চলার পরামর্শ দেন মিলার। মার্কিন দূতাবাস এবং কর্মকর্তাদের নিরাপত্তা এবং সুরক্ষা যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিয়েনা কনভেনশন অনুসারে প্রত্যেকটি দেশ অবশ্যই সব কূটনৈতিক মিশনের সুরক্ষা নিশ্চিতে বাধ্যবাধকতা মেনে চলবে। কর্মীদের উপর কোনো আক্রমণ প্রতিরোধে নেবে উপযুক্ত পদক্ষেপ। বাংলাদেশের সাথে সম্পর্ককে মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র। প্রত্যাশা, শুধু যুক্তরাষ্ট্র নয়, সব বিদেশি মিশন এবং কর্মীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ। চলতি মাসে মার্কিন ভিসা নীতি আরোপ করা হয়েছে। বিষয়টি নিয়ে তুমুল চর্চা হলেও বারবারই যুক্তরাষ্ট্র আশ্বস্ত করছে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতেই এ উদ্যোগ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। লেবাননে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। শেখ হাসিনার সরকার বারবার দরকার, এই প্রতিপাদ্যে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়। রাজধানী বৈরুতের আইনাল রোমানির একটি ক্যাফে হাউসে জন্মদিনের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের লেবানন শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আবুল কাসেম সাদি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পাঠ করেন আলামিন সরকার। পরে সকল নেতাকর্মীর উপস্থিতিতে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে লেবানন আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার আলী মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক রানা ভুইয়া, সৈয়দ বাবুল মিয়া, বাবুল মুন্সি, আশফাক তালুকদার সহ অনেকে।
যুক্তরাজ্যের ওল্ড হ্যামে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ জয় বাংলা উৎসব। আয়োজনে মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সংগঠকদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। ইউথ গ্লোবাল ফাউন্ডেশন ইউকের উদ্যোগে যুক্তরাজ্যের ওল্ড হ্যামের এম্পায়ার ব্যাংকুয়েটিং হলে এই উৎসব হয়। আয়োজনে অংশ নেন যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিরা। প্রধান অতিথি ছিলেন ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের দূতালয় প্রধান মল্লিক নাজিরুজ্জামান। টিভি উপস্থাপিকা উর্মি মাঝারের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন ইউথ গ্লোবাল ফাউন্ডেশন ইউকের প্রেসিডেন্ট সৈয়দ সাদেক আহমদ। ভিডিও বার্তায় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম মুক্তিযুদ্ধকালীন সময় প্রবাসী সংগঠকদের সম্মাননা প্রদান করায় আয়োজনের প্রশংসা করেন। ইউথ গ্লোবাল ফাউন্ডেশনের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসের নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশের মূল্যবোধকে চিনতে শিখবে। অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসের নতুন প্রজন্মের কাছে আমাদের যে কৃষ্টি কালচার এবং বাংলা সংস্কৃতি আমরা আরো বেশি করে তুলে ধরতে পারবো। ভারতের পশ্চিমবঙ্গে নৃশংস হত্যার শিকার হয়েছেন বাংলাদেশি তরুণী। গলা কেটে হত্যার পর সুমাইয়া আক্তার বৃষ্টির শরীরে দেয়া হয় আগুন। মঙ্গলবার মরদেহ উদ্ধার করা হলেও পরিচয় প্রকাশ করা হয় শুক্রবার। পুলিশ জানায় সুমাইয়া ঢাকার শ্যামপুরের বাসিন্দা। ধারণা করা হচ্ছে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করতেই এই হত্যাকাণ্ড। এই ঘটনায় জড়িত সন্দেহে এক দালালকে আটক করা হয়েছে। কলকাতা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো রিপোর্ট। মঙ্গলবার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 700 মিটার দূরে পশ্চিমবঙ্গের গুণরাজপুর গ্রামে এক তরুণীর দগ্ধ মরদেহ উদ্ধারের পরই শুরু হয় চাঞ্চল্য। স্থানীয়রা যখন দেখতে পায় তখনও মরদেহ থেকে ধোঁয়া বের হচ্ছিল। ওড়না দিয়ে বাঁধা থেকে তারপরে ও আবার মুখে আগুন ধরান, হাত পা বাঁধা অবস্থায় মুখের উপরে একটা ওড়না দিয়ে ওড়নাটা অটোমেটিক জ্বলছে এবং গলার নলিটা কাটা। মরদেহ উদ্ধারের পর তদন্তে নামে পুলিশ। যদিও 2 দিন পেরিয়ে গেলেও নারীর পরিচয় শনাক্ত করতে পারছিল না প্রশাসন। অবশেষে শুক্রবার প্রকাশ করা হলো নাম পরিচয়। পুলিশ জানিয়েছে নিহত তরুণীর নাম সুমাইয়া আক্তার বৃষ্টি। ঢাকার শ্যামপুরের বাসিন্দা তিনি। ভিকটিম নেম ইজ সুমাইয়া আক্তার বৃষ্টি। ওনার বাড়িটা শ্যামপুর, বেসিক্যালি বাংলাদেশ, ঢাকা। উনি একটা বাংলাদেশি সিটিজেন। নৃশংস এই ঘটনায় সমালোচনার মুখে পড়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা। পুলিশ বলছে দালালের মাধ্যমে বেশ কিছুদিন আগে চাকরির খোঁজে ভারত যান সুমাইয়া। পরে তাকে মুম্বাইয়ে বিক্রি করে দেওয়া হয়। কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন তিনি। সীমান্ত পাড়ি দিয়ে দেশে ফেরার পথে আবারও পড়েন দালালের খপ্পরে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করতেই গলা কেটে হত্যা করা হয় তাকে। চেহারা বিকৃত করার জন্য ধরিয়ে দেওয়া হয় আগুন। ডেড বডি থেকে কাছে কোনো কিছু আমরা পাই নাই। তাহলে প্রিলিমিনারি আমাদের কনক্লুশন মোটিভ মে বি টু স্ন্যাচ হেয়ার মানি অ্যান্ড অর্নামেন্টস। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিছর আলী মোল্লা নামের এক দালালকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ফেরত পাঠাতে যোগাযোগ করা হয়েছে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী ইরফান সাদিকের মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে মালয়েশিয়া পুলিশ। শুক্রবার বাংলাদেশ হাই কমিশনকে এই তথ্য জানিয়েছে পুলিশ। মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের কুচিং শহরের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন ইরফান সাদিক। গত 18 সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় তার। পরিবারের দাবি অমানবিক র্যাগিংয়ের শিকার হয়ে মৃত্যু হয়েছে সাদিকের। বেশ কয়েকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ, অভিযোগ তাদের। পরে ঘটনার তদন্ত চেয়ে মালয়েশিয়ার সরকারকে লিখিত অনুরোধ জানায় বাংলাদেশ দূতাবাস। এরই প্রেক্ষিতে এই ঘটনায় তদন্ত শুরু করেছে সারাওয়াক প্রদেশ পুলিশ। কুয়েতে যাত্রা শুরু করল প্রবাসী নারীদের সংগঠন উইমেন্স এমপ্লয়মেন্ট অর্গানাইজেশন কুয়েত। বৃহস্পতিবার দেশটির একটি অভিজাত হোটেলে জমকলা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সংগঠনটির অভিষেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিকিৎসক বুশরা হাবিব, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন আক্তার মৌসুমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রওনা আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নাসিমা লুৎফর রহমান, ডাক্তার নওশিন, কার্যকরী কমিটির সদস্য নাসরিন আক্তার মৌসুমী, পারভিন ইসলাম সহ অনেকে। এ সময় বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নবগঠিত প্রবাসী নারী সংগঠনটিকে শুভেচ্ছা বার্তা জানান সাবেক সংসদ সদস্য ও ঢাকা উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি সাবিনা আক্তার তুহিন।
ভূমধ্যসাগর থেকে বাংলাদেশি সহ 61 অভিবাসন প্রার্থীকে উদ্ধার করল স্বেচ্ছাসেবী সংগঠন MSF। লিবিয়া উপকূল থেকে 25 কিলোমিটার দূরে ভাসছিল তাদের বহনকারী ছোট্ট একটি নৌকা। টুইটার বার্তায় MSF জানায়, দলটির সবাই পুরুষ, তাদের মধ্যে রয়েছেন 5 জন অপ্রাপ্তবয়স্ক কিশোর। উদ্ধার হওয়াদের মধ্যে বেশিরভাগই এশীয়, তাছাড়া আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কয়েকজন ছিলেন ওই দলে। ইউরোপে পাড়ি জমানোর উদ্দেশ্যে লিবিয়া থেকে তারা রাবারের নৌকায় রওনা দেন। অভিযোগ, মাঝপথে তাদের রেখে পালায় মানব পাচারকারী। চলতি বছর অবৈধ সমুদ্রপথে 1,26,000 মানুষ পৌঁছেছেন ইতালি, যা 2022 সালের তুলনায় দ্বিগুণ। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক সংকটের জেরে উন্নত জীবনের আশায় মানুষের মধ্যে ইউরোপে প্রবেশের প্রবণতা বাড়ছে। চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশকালে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 2,500 মানুষ। বৃহস্পতিবার উদ্বেগজনক এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। রিপোর্ট অনুসারে 2023 সালের 9 মাসেই 1,86,000 মানুষ ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছেন, এমন উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। আশঙ্কাজনক হারে বেড়েছে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের প্রবণতা। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক সংকটের জেরে উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়ে বিপজ্জনক রুট বেছে নিচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি বছর 24 সেপ্টেম্বর পর্যন্ত 1,86,000 মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রবেশ করেছে ইউরোপে। ঝুঁকিপূর্ণ রুট পাড়ি দেওয়ার সময় প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন 2,500-এর ওপর। এমন পরিস্থিতি নিয়ে চরম উদ্বিগ্ন সংস্থাটি। 24 সেপ্টেম্বর পর্যন্ত 2,500 মানুষ নিখোঁজ কিংবা প্রাণ হারিয়েছেন। গত বছর এই সময় পর্যন্ত সংখ্যাটি ছিল 1,680। অনেকে সাগর ছাড়া স্থলপথেও প্রাণ হারিয়েছেন, যা হিসাবের বাইরেই রয়ে গেছে। প্রতিটি পদক্ষেপে চরম মৃত্যু ঝুঁকিতে থাকেন অভিবাসীরা। এই সংকটের কোনো শেষ দেখতে পাচ্ছি না। প্রতিবেদনে তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইতালির নৌরুটকে সবচেয়ে বিপজ্জনক রুট হিসেবে উল্লেখ করা হয়েছে। শরণার্থী ব্যবস্থাপনায় ইউরোপীয় পার্লামেন্ট ও সদস্য রাষ্ট্রগুলোর বছরের পর বছর আলোচনায় কোনো ফলাফল না আসায় উদ্বিগ্ন সংস্থাটি সংকট মোকাবেলায় ভূমধ্যসাগরীয় দেশগুলোর প্রতি জানিয়েছে আহ্বান। ভূমধ্যসাগরীয় দেশগুলোকে অবিলম্বে সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। আন্তর্জাতিক শরণার্থী আইনের অধীনে আশ্রয় চাওয়ার অধিকার সবার রয়েছে, তাই মাঝপথে সহিংসভাবে অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানো কোনোভাবেই উচিত নয়। চলতি বছর আশ্রয় প্রার্থীদের 83% অর্থাৎ 1,30,000 মানুষই গেছেন ইতালিতে। বাকিরা পাড়ি জমিয়েছেন গ্রিস, স্পেন, সাইপ্রাস ও মাল্টায়। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।